কবি নজরুলের ভাষায় যদি একটু বলি, ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে। অনেক বছর আগে কবি নজরুল এই কথাটি বলেছিলেন। কেন আজকে বলছি বলবো, তার আগে আমি আজকে আমাদের তক্ক যুক্তি গপ্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তক্ক যুক্তি গপ্প, হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবে আমজনতা। আজকের বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সফর এবং লোকসভায় নির্বাচনে তার কি তাৎপর্য রয়েছে। যারা রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় করে নিচ্ছে। আমার সঙ্গে রয়েছে মৃন্ময় চক্রবর্তী, সিপিআইএমএল থেকে, তোমাদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। একই সঙ্গে রয়েছে প্রবীর চক্রবর্তী, বিজেপি থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। আমি প্রথমেই কোট আনকোট নজরুলের এই কথাটি বলেছিলাম একটাই কারণে, এখানে মৃন্ময় দাও রয়েছে। আমরা শুনতে পেরেছি যে আজকের, শুনতে পেরেছি বলবো না, আমরা দেখতে সরাসরি যিনি রয়েছেন ফরওয়ার্ড ব্লক থেকে, অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের যিনি সভাপতি বলবো, শ্যামল রায়, সেক্রেটারি শ্যামল রায়, তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন মঞ্চে, যেখানে পুরো বামফ্রন্ট তারা বয়কট করেছিল। সেই জায়গাতে ফরওয়ার্ড ব্লকের সেক্রেটারি সেখানে উপস্থিতি, সেটা কি একটা অশনি সংকেত বলছে সিপিআইএম এর জন্য বলুন কিংবা পুরো বামফ্রন্টের জন্য বলুন? তাদের যে ঐক্য ছিল, যে ঐক্য নিয়ে গত 25 বছর ত্রিপুরা রাজ্যে শাসন করেছিল, সে ঐক্যে কোথাও কি ফাটল ধরেছে? সেই জায়গা যে এরকম রয়েছে। আরেকটা জিনিস যেটা আজকে রাজধানীর বুকে আমরা দেখতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে কংগ্রেস বর্তমানের লোকসভা নির্বাচনে আমরা যদি বলি, পুরো জাতীয় রাজনীতিতে যেখানে মহাজোট বলা হচ্ছিল, সেই মহাজোট থেকে কংগ্রেস একটু হলেও সরে এসেছে, মহাজোটের দিকে নেই বলতে গেলে। যেখানে কংগ্রেস এখন শুধু একাই লড়তে চাইছে এবং একাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন প্রধানমন্ত্রীর সফর ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মসূচিতে, সেখানে প্রধানমন্ত্রীর সফরকে বয়কট করার ডাক কিন্তু কংগ্রেসও দিয়েছে এবং তারা আজকে সারা রাজ্যের রাজধানীর জুড়ে তারা কিন্তু কালো পতাকা হাতে মিছিল করেছে এবং প্লে কার্ডে যেটা লেখা ছিল সেটা হচ্ছে গো ব্যাক নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম নাগরিকত্ব বিল নিয়ে কিন্তু প্রদ্যোৎ কিশোর দেব বর্মন, যিনি এআইসিসির সম্পাদক, তিনি কিন্তু সরব হয়েছিলেন এবং উপজাতি বিভিন্ন সংগঠনগুলোকে নিয়ে তিনি কিন্তু সরব হয়েছিলেন এবং আজকে রাজধানীর বুক অর্থাৎ রাজবাড়ির থেকে কিন্তু তিনি কালো বেলুন উড়িয়েছেন মোদির এই জনসভাকে বয়কট করে। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি তিনি যখন সফর করছেন, এটা কতটা মাহাত্ম্য পড়বে লোকসভা নির্বাচনে। আমি প্রথমেই যাব মৃন্ময়দার কাছে। যেটা আমি বলছিলাম যে একটা ফাটল মনে হচ্ছে বামফ্রন্টের, যে এত একটা 25 বছর যে বামফ্রন্ট ঐক্যে ছিল, এক সূত্রে বাঁধা ছিল তাদের বিভিন্ন শরিক দলগুলোকে নিয়ে, হঠাৎ এই ধরনের ফাটল কেন? যেখানে বামফ্রন্ট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, ফরওয়ার্ড ব্লকের সম্পাদক যিনি সেক্রেটারি শ্যামল রায়, তিনি সেখানে রয়েছেন। এটা তো ধরেন মানে একটা বামপন্থী রাজনীতির ক্ষেত্রে মানে নিশ্চয়ই এটা মানে অশনি সংকেতই যে দীর্ঘদিন যাবৎ ফরওয়ার্ড ব্লক এবং মানে সিপিআই তারা বামফ্রন্টের শরিক। কিন্তু এই সপ্তাহের মধ্যে আজকে ফরওয়ার্ড ব্লকের যিনি সম্পাদক, সম্ভবত ইলেকশনের দিনও উনি আমার সাথে এখানে ছিলেন টকশোতে। ইলেকশনের দিন আমরা সারাদিন এখানে, উনি একটা সময় ছিলেন, ওনার সাথে আমার কথাবার্তাও হয়েছিল আগে বা এর আগেও। আপনি দেখবেন কয়েকদিন আগেই শান্তির বাজারের যে মনীন্দ্র রিয়াং সিপিআইয়ের, উনি জনতা দল ইউনাইটেড মানে এনডিএর সাথে সামিল হলেন। এটা নিশ্চয়ই রাজ্যের বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে বা বামফ্রন্টের ঐক্যের প্রশ্ন, এটা একটা প্রশ্নচিহ্ন ঠিকই। কিন্তু এইটাও যদি দেখি যে মানে মাসলেস লিডার যারা
মাস বেস, মাস স্ট্রাগল, জনগণের আন্দোলন, জনগণের সমস্যা নিয়ে লড়াই সংগ্রাম করা, এটা তাদের ধাতে নেই। এটা তারা রেডিমেড লিডার। সিপিএমের মানে এখানে বামফ্রন্ট বলতে মূলত সিপিএমের মাস বেসের উপর দাঁড়িয়ে তারা কাজ করেন। সিপিএম ইলেকশন এলে সিপিএমের মাস বেসই তাদেরকে ভোট দেয়, আর সিপিএমের মাস বেসের উপর দাঁড়িয়ে তারা জয়লাভ করে। বা এর আগেও আপনি দেখবেন সম্ভবত সুধীর মজুমদার নামটা একজন আছে, কাউন্সিলর ছিলেন ফরওয়ার্ড ব্লকের, মাঝখানে উনি ইলেকশনের সময় গেলেন সিপিএমে, তারপরে আবার চলে এলেন, এখন দেখলাম আবার কংগ্রেসের সাথে আছেন। তো এটা তো ধরেন একটা পলিটিক্যাল পার্টির বিভিন্ন টাইপের তাদের একটা ভাঙাগোড়া থাকে, কিন্তু লেফট ফ্রন্ট অ্যাজ এ লেফট ফ্রন্ট ইউনাইটেড ফেসটা যে তার, এটা একটা প্রশ্নের মুখে, তাদের দুজনেরই গতিবিধিটা একটা প্রশ্নের মুখে পড়লো। সেটা তো একটা কারণ মাস স্ট্রাগল ছাড়া যখন সংগঠন চলে তখন তাদের এই ধরনের ট্রেন্ডই দেখা যায়, যে এই ধরনের পরিণতি তাদের ঘটতে থাকে। আর এটা একটা থাকে, ধরেন আপনি যেটা বললেন, মানে ধরেন রাজ্যের যে পরিস্থিতিটাও তাদেরকে বাধ্য করেছে আমার যেটা মনে হয়। যেমন ধরেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, ত্রিপুরা রাজ্যে এরকম অনেক লিবারেল লেফট আছে যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে। তারা মনে করে যে বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতিত, তার রেসপন্সিবিলিটি আমরা ইন্ডিয়া গভর্নমেন্ট নিচ্ছে এই বিলের মাধ্যমে, এটা সঠিক। আমরা যারা বামপন্থীরা এটা বিরোধিতা করছে তাদের পক্ষে এটা মেনে নেওয়াটা সম্ভব না। এরকম একটা লিবারেল ডেমোক্রেটিক একটা ফেস ত্রিপুরা রাজ্যে আছে, সম্ভবত সেটাও একটা কারণ হতে পারে। তো এই যে ধরেন আপনার ত্রিপুরা সারা উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর যে সফর, মানে আজকে আমাদের আলোচনার যে মানে প্যারামিটার যেটা দেওয়া হলো, যে সব জায়গাতেই আপনি দেখবেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নর্থ ইস্ট রিজনেই সমস্ত অর্গানাইজেশনগুলো কিন্তু ইউনাইটেড হয়েছে। আর এটার প্রশ্নে কিন্তু তারা একটা করে তাদের কর্মসূচিও তারা গভর্নমেন্টের বিরুদ্ধে ঘোষণা করছে। নাগাল্যান্ড করেছে, মিজোরাম করেছে, সবাই করেছে। আসামে আজকে কালো পতাকা দেখিয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটার মাধ্যমে এই নর্থ ইস্ট রিজনের সমস্ত ট্রাইবাল আউটফিটগুলি, ট্রাইবাল অর্গানাইজেশনগুলি ইউনাইটেড হয়ে গেছে, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলি ইউনাইটেড হয়ে গেছে। কারণ এটা শুধু ভারতবর্ষ নয়, সারা ভারতবর্ষে, উত্তর পূর্বাঞ্চল না, সারা ভারতবর্ষে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা এনআরসি একটা ভাইটাল কোশ্চেন, যে ভারতবর্ষটাকে আপনি যদি বিভাজিত করতে চান, বিভাজন করে দেন, তাহলে তাদের পক্ষে তো এটা অসুবিধাজনক, এটা সম্ভব না। কারণ এই সিটিজেনশিপ বিলটা হঠাৎ করে 12 বছরের জায়গায় 6 বছর ধরে যারা আছে তাদেরকে আপনি নাগরিকত্ব দিয়ে দিবেন। বাংলাদেশের লোক নির্যাতিত হচ্ছে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা লড়াই করবে, তার রেসপন্সিবিলিটি তো এই দেশের জনগণ কেন নেবে? এই দেশের জনগণ কেন নেবে? তারা সংখ্যালঘু জাতিসত্তার উপরে, আদিবাসীদের উপরে তাদের যে চাপ পড়ে, সেটা কেন নিতে যাবে? সেটা কেন করা হবে? ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিলটা টোটালি বাতিল করা দরকার শুধু। আর এই রাজ্যে আন্দোলন করতে যাওয়ার ফলে আজকে আপনি যখনই আমরা আন্দোলন করতে যাই তখনই একটা আতঙ্ক আমাদের মধ্যে গ্রাস করে, আতঙ্কটা বাস্তবায়িত হয়। কারণ আমি আন্দোলন করলাম, ভুল অপপ্রচারের মাধ্যমে আমার উপরে দেশদ্রোহিতার মামলা চালিয়ে দিল, 124-এর এ ধারা প্রয়োগ করে দেওয়া হলো, সিটিজেন চার্জ আমার উপর লাগিয়ে দিল। সেটা কিন্তু আপনি দেখবেন যে সমস্ত জায়গাতেই, আসামেও লাগানো হয়েছে, এখানেও লাগানো হয়েছে। আবার আপনি দেখবেন যে জেএনইউতে চলে যান, জেএনইউতে 2016-তে আফজল গুরুর হত্যার সময় তারা বলেছে নাকি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে, আবার এটা ফেক বের হয়েছে। কিন্তু এই যে আপনার ধরুন গভর্নমেন্টের বিরুদ্ধে আওয়াজ তোলা, আওয়াজ তো আমরা তুলতেই পারি, যে কোনো লোক আওয়াজ তুলতে পারে। কারণ যারা আওয়াজ তুলেছে, ওই যে বাই বাই ইন্ডিয়া, ওই কি ওয়েলকাম চায়না, এটা যারা এই অর্গানাইজেশনটা করেন, যারা মুভমেন্টটা করছেন, তারা হচ্ছেন টোটালি অ্যান্টি লেফটের বিন্দু মাত্র তাদের মধ্যে, বামপন্থী চিন্তাধারার বিন্দু মাত্র তাদের মধ্যে নেই। এই যারা এই অর্গানাইজেশনটা আছে, প্রদ্যুৎ কিশোরের মানে মহারাজার নেতৃত্বে যেটা আছে, তাদের মধ্যে লেফটের কোনো আগামাতা কিছু নেই। তারা জাতীয়তাবাদী অর্গানাইজেশন, এটার মধ্যে কেন তারা ওয়েলকাম চায়না করতে যাবেন, হ্যালো চায়না করতে যাবেন? এটা একটা ফলস বিষয় ধরে এই মুভমেন্টটাকে নষ্ট করার জন্য আপনার এই কাজটা, তাদের উপর সেডিশন চার্জ। আর এটাই আজকে আপনারাও দেখবেন, আমরা যতটুকু শুনেছি, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, একটা উপজাতি জনগণের অংশগ্রহণটা কিন্তু দুর্বল ছিল, যতটুকু দেখা যায়। আমি যে জায়গাতে বসবাস করি সেটা আগরতলা শহরের ট্রাইবেল অধ্যুষিত এলাকায়, আমি যে জায়গাতে বসবাস করি, ঠিক না, ট্রাইবেল অধ্যুষিত উপজাতি এলাকা।
ট্রাইবেল অধ্যুষিত এলাকা, সেই এলাকাতে আমি কিন্তু আজকে আমি দেখেছি, আমি রাস্তায় বেরিয়ে দেখেছি যে মানুষের অংশগ্রহণটা, মানুষের কিন্তু স্বতঃস্ফূর্ততা যেটা 2018-তে ইলেকশনের আগে ছিল, আজকে সেই স্বতঃস্ফূর্ততাও নেই, আবেগও নেই, অংশগ্রহণের পরিমাণটা খুবই কম ছিল। আমিও ট্রাইবেল অধ্যুষিত এলাকা, বাঙালিও আছে, ট্রাইবেল আছে, কিন্তু মেইনত ট্রাইবেল অধ্যুষিত এলাকাতে আমি থাকি। আজকে আমি 20 বছর যাবত ওই জায়গাতে থাকি। আজকে আমি প্রথম আমি কখনো কোনো সময় পলিটিক্যাল পার্টির মানে আমার অপোজিশন যারা থাকে তাদের যাওয়ার রাস্তাতে আমি কখনো থাকিনি, কিন্তু আজকে আমার একটা কিউরিওসিটি ছিল যে আমি আজকে কি লোক হয়, মানুষের মধ্যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা থাকে, সেটা আজকে আমার কাছে একটু এইটা একটা অশনি সংকেত। ওইটা যদি একটা অশনি সংকেত হয়ে থাকে তাহলে এটাও একটা অশনি সংকেত। আর একই প্রশ্ন নিয়ে আমি প্রবীরদার কাছে আসবো, কি বলবেন, এটা কি অশনি সংকেত বিজেপির জন্য? কিসের অশনি সংকেত? আমরা তো অশনি সংকেতের কোনো আভাস দেখতে পাচ্ছি না। আজকের জনসভা যদি ধরি তাহলে সরকারি কর্মসূচি, ব্যাপক অংশের মানুষের জনসমাগম ঘটেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে। সেখানে ট্রাইবেল নন ট্রাইবেল যে রেশিও, আমাদের রাজ্যের যা রেশিও, আনুপাতিকভাবে যদি বিচার বিশ্লেষণ করি, আমি সবটা মাঠ দেখেছি, মাঠের বাইরেটা দেখেছি, সবটাই দেখেছি, তাহলে সেখানে কোথাও যে জনজাতি গোষ্ঠীর মানুষ কম এসেছে বলে আমাদের মনে হয়নি। মানুষ এসেছে, হ্যাঁ, এটা ঘটনা। জনজাতি অংশের মানুষ আসতে, আগরতলার মানুষ যত সহজে, কাছাকাছি মানুষ যত সহজে চলে এসেছে, জনজাতি অংশের মানুষ আসতে খানিকটা বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। ফলে তাদের একটা বড় অংশ মাঠে ঢোকার সুযোগ পায়নি। রাস্তায় অন্যত্র এরা ছিল, সমবেত হয়েছিল। ফলে সেই জায়গায় আমরা কোথাও এই জিনিস পরিলক্ষিত আমাদের হয়নি। আমরা বলবো সরকারি কর্মসূচি হলে পরেও, আজকে তো নর্থ ইস্টে মোদিজি, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, উনি একাধিক কর্মসূচি করেছেন। ফলে সে জায়গায় আমাদের রাজ্যেরটাই আমরা যদি ধরি, এখানে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টির একটা চক্রান্ত হয়েছিল, ষড়যন্ত্র একটা ছিল, কিন্তু হালে পানি পায়নি। ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা হালে পানি পায়নি। সেখানে মানুষই সমস্ত কিছু ব্যর্থ করে দিয়েছে। শান্তি, সম্প্রীতি একে অক্ষুণ্ণ রেখে কাতারে কাতারে মানুষ মোদিজির এই যে কর্মসূচি, সে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা কোনো রকম অশনি সংকেত, আবারও উল্লেখ করছি, অশনি সংকেত, মণিময়বাবু যেটা বলেছেন, সেই ধরনের কোনো অশনি সংকেত আমরা লক্ষ্য করছি না। বরঞ্চ এটা আমরা বলতে চাই, মোদিজির এই সফর, সরকারি হোক আর অন্য যাই সফর হোক, এই সফর গোটা উত্তর পূর্বাঞ্চলের যে জনগণ আছেন, আমরা যারা আছি, আমাদেরকে উৎসাহিত করেছে। এর মাধ্যমে, এই কর্মসূচির মাধ্যমে আমাদের আগামী লোকসভা নির্বাচনে মোদিজির নেতৃত্বে আবারও যে একটা সরকার গড়ার দিকে এগুচ্ছে দেশ, সেই সরকার গড়ার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের একটা বিরাট সংখ্যক আসন সেখানে আমরা উপহার হিসাবে দিতে সক্ষম হব। অবশ্যই ত্রিপুরা থাকে। সবচাইতে বড় কথা হচ্ছে এই লোকসভা নির্বাচন উত্তর পূর্বাঞ্চলের আসনগুলো সবচাইতে বড় কথা হচ্ছে যে ত্রিপুরার আমরা দুটো আসনই, দুটো পদ্মফুল আমরা মোদিজিকে আবার একটা কেন্দ্রে একটা শক্তিশালী সরকার গড়ার জন্য সবকা সাথ সবকা বিকাশের যে
কর্মসূচি একে আরও সুষ্ঠুভাবে আরও সুন্দরভাবে বাস্তবায়িত করার জন্য যে সরকার গড়ার দিকে এগিয়ে যাচ্ছে, সেই সরকার গড়ার ক্ষেত্রে দুটো উপহার আমরা তুলে দেব আমরা মোদিজির হাতে। এই দৃঢ় প্রত্যয় আমাদের সৃষ্টি হয়েছে আজকের কর্মসূচির মধ্য দিয়ে। একটা প্রশ্ন করব প্রবীরবাবু, যে যেই জায়গাতে গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল যেটা একটা সরকারি কর্মসূচি, যেখানে সরকারি কিছু প্রকল্পের উদ্বোধনের জন্য নরেন্দ্র মোদী এখানে এসেছেন, কিন্তু দেখা গেছে বরাবরই সম্পূর্ণ ভাষণেই চাঁচা ছোলো ভাষায় বিরোধীদের আক্রমণ বলুন, রাজনৈতিক ভাষণ বলুন, সেগুলো কিন্তু শোনা গেছে। একটা জিনিস আমি বলি, সরকারি কর্মসূচি আর দলীয় কর্মসূচির মধ্যে অবশ্যই পার্থক্য একেবারে থাকবে, এটা থাকাটা স্বাভাবিক। সরকারি কর্মসূচি তো বটেই, একে তো অস্বীকার করার কোনো রকম উপায় নেই। ফলে সরকারি কর্মসূচিতে ডেভেলপমেন্টের কথা বলতে গিয়ে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ডেভেলপমেন্টের কথা বলতে গিয়ে পূর্বতন সরকারের কথা উল্লেখ করেছে, রাজ্যের বিরোধী দলগুলির কথা উল্লেখ করেছে। প্রধানমন্ত্রী মোদিজি আমাদের রাজ্যের ডেভেলপমেন্টগুলিকে এগুলিকে যেমন সাধুবাদ জানিয়েছে, তেমনি গোটা দেশে জনকল্যাণে মোদিজির সরকার যে সমস্ত কর্মসূচিগুলি বাস্তবায়িত করেছে এগুলি নিশ্চয়ই তুলে ধরাটা অন্যায় কিছু না। এগুলি তুলে ধরেছে, এগুলি তুলে ধরতে গিয়ে অন্তরায় প্রতিবন্ধকতা যেগুলি আজকে সৃষ্টি হচ্ছে বা অতীতে সৃষ্টি করার চেষ্টা হয়েছে অতীত দিনে, সেগুলির উল্লেখ করেছে। এতে তো কারোর গাত্রদাহ হওয়ার কোনো কারণ নেই। ফলে এতে যদি বিরোধী দলগুলির কথা উল্লেখ করতে হয়ে থাকে সেখানে আপত্তির কি আছে? বিরোধী দলগুলির কথা উল্লেখ করবে, বলে সেখানে তো আপত্তির কিছু নেই। প্রধানমন্ত্রী যে সরকারি কর্মসূচি হলে পরেও ওনার দলীয় পরিচিতি একে তো অস্বীকার করার কোনো রকম উপায় নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দলেরও রাজ্য সভাপতি, ফলে দলীয় পরিচিতি নিয়ে তো কোনো সংশয় নেই, সন্দেহ নেই। ফলে সেই জায়গাতে দলের সুখ্যাতির কথা তো আসতেই পারে, এতে আপত্তির কি আছে? একেবারে। আরেকটা প্রশ্নে যাব, যেটা আমি মৃন্ময় দাকে প্রথমেই করেছিলাম, যে সিপিআইএম এর বলুন বা আমি যদি বামফ্রন্ট বলি, সমগ্র বামফ্রন্টটাকে বলি, 25 বছর ক্ষমতায় ছিল এই ঐক্যের জোরে, কিন্তু হঠাৎ এই ধরনের ফাটল, যেখানে মনীন্দ্র রিয়াং যেখানে কারামন্ত্রী ছিলেন, তিনি জনতা দল ইউনাইটেডে যোগ দিলেন কয়েকদিন আগে, তারপর পরই ওনাকে বহিষ্কার করা হয়েছে। 3 জন সাংসদ যেখানে বয়কট করেছেন নরেন্দ্র মোদীর সভা, সেখানে ফরওয়ার্ড ব্লকের নেতা শ্যামল রায় সেখানে রয়েছেন। আমি একটা জিনিস হচ্ছে কি, আজকের দিনে দাঁড়িয়ে বামপন্থী ত্রিপুরার যে বামপন্থীদের তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কোনো মতামত ব্যক্ত করতে চাই না, বা এটা দেওয়াটা সুবর্ণ নয়। ফলে আমি সেই প্রসঙ্গে বিস্তারিত যেতে চাই না। একটা দীর্ঘ সময় আমি সিপিআইএম দলের সাথে যুক্ত ছিলাম, তাদের আদব কায়দা এগুলি সবই আমার জানা আছে, এগুলি সবই জানা আছে। এই রাজ্যে বামফ্রন্টের যে ঐক্যের কথা আপনি উল্লেখ করেছেন, এগুলি কি প্রকৃত অর্থে কী ঐক্য, কিসের ভিত্তিতে সরকার চলছিল, এগুলি নিয়েও আমি আজকে যেহেতু এগুলি প্রসঙ্গ না, সেহেতু এগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই না। অন্য কোনো দিন যদি আলোচনার সুযোগ হয় নিশ্চয়ই আমি করবো সেগুলি নিয়ে আলোচনা। ফলে সেগুলি না, ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি তো ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক, উনি আজকে অতিথি হিসাবে আমাদের যে সরকারি যে প্রোগ্রাম ছিল আস্থা বিবেকানন্দ ময়দানে, সেই ময়দানে উনি অংশগ্রহণ করেছেন। এতে ভুলটা কি আছে বা অন্যায়টা কি আছে? অন্যায় তো আমি কিছু দেখছি না। অর্থাৎ স্বাগত জানিয়েছেন। আমরা স্বাগত জানাই, আমরা তো সকলকে আমন্ত্রণ করেছি, রাজ্য সরকারের তরফ থেকে সকলকে আমন্ত্রণ করেছে। কারা বয়কট করেছে এ তাদের নিজস্ব ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার। ফলে এগুলি নিয়ে তো আমাদের কিছু বলার নেই। কেউ যদি আসেন তাকে তো আমরা স্বাগতই জানাবো, এতে ভুলের কি আছে, অন্যায়ের কি আছে? আমরা সাধুবাদ জানিয়েছি। আমরা আশা করব আগামী দিনে আরও অনেকেরই বোধোদয় হবে। ফলে এমন অনেকেই হয়তো আজকে যে উন্নতি, অগ্রগতি, প্রগতির যে সরকার, যে কর্মসূচি,
এতে হয়তো আরও অনেকেই নিজেদেরকে সামিল করবে। আমরা স্থির নিশ্চিত যেটা আগামী দিনে ধীরে ধীরে এটা বাড়বে, আরও অনেকে এতে সামিল হবে। মৃন্ময় দত্ত, তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো যে আমরা যেহেতু আজকের আলোচনাটা উত্তর পূর্বাঞ্চল নিয়ে, উত্তর পূর্বাঞ্চলে একটা সবচাইতে বড় ব্যাপার যেটা হচ্ছে আঞ্চলিক দলগুলোর প্রভাব অনেকটাই কিন্তু থাকে। সেই জায়গায় বিজেপি কতটা পারবে লোকসভা নির্বাচনে, যেখানে কংগ্রেস উঠে পড়ে লেগেছে এবং উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক দলগুলো সেখানে চেষ্টা করছে ওই মহাজোটে ঢোকার এবং মহাজোটের থেকে বিজেপিকে পরাস্ত করার? না, এটা তো ধরেন মানে প্রবীর দা যা বললো, সত্যি প্রগতির জায়গাটা থাকে। আজকে প্রাইম মিনিস্টার যে বক্তব্যগুলো রেখেছেন ত্রিপুরার ডেভেলপমেন্টের প্রশ্নে, সেটা সত্যি মানে আমার কাছে একটু অবাক লাগলো যে উনি বলেছেন ত্রিপুরায় মানে দলতন্ত্রটা শেষ হয়েছে, সন্ত্রাসের রাজত্ব ওটা বন্ধ হয়েছে। তো ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট আছে সেই রিপোর্টে কিন্তু ত্রিপুরার রেকর্ডটা বেশি আছে, সেটা কমের সংখ্যাতে নেই। এটা মিডিয়াতে, লোকাল যে প্রিন্ট মিডিয়া, ন্যাশনাল মিডিয়াতে এসেছে। বা ধরেন উনি বলেছেন যে কৃষকদের যে সহায়ক মূল্যে মিনিমাম সাপোর্ট প্রাইস, ঠিক না? তো আমার মনে হয় যারা ত্রিপুরা রাজ্যের রাজনীতি করেন, ত্রিপুরা রাজ্যের হালচাল যারা জানেন, যারা কৃষির সাথে সম্পর্কিত বিষয়গুলি জানেন, ত্রিপুরাতে মিনিমাম সাপোর্ট প্রাইস যদি গভর্নমেন্টকে 17 টাকা 50 পয়সা, গভর্নমেন্ট কিন্তু সে টাকা দিয়ে কিনতে পারেনি। গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, যতটুকু তার টার্গেট ছিল সেটা ফুলফিল করতে পারেনি, কারণ কৃষকরা এর চেয়ে বেশি দামেই মিডলম্যানদের কাছে বিক্রি করেছে। কারণ ত্রিপুরায় কস্ট অফ প্রোডাকশনের স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুসারে যা কস্ট অফ প্রোডাকশন তার 1.5 গুণ কৃষককে দিতে হবে, সেটা ত্রিপুরাতে হয় না। যদি দিতে হতো তাহলে মিনিমাম 28 টাকা করে কৃষকদের দিতে হতো, সেটা দেয়নি। উনি বলেছেন আমি ন্যাশনাল লেভেলের যে প্যাকেজগুলো বাজেটে আমরা রেখেছি, বাজেটে যে প্যাকেজগুলো রেখেছি, এটা তো কমিউনিস্ট বলেছেন, কমিউনিস্টরা লেবার পার্টি, শ্রমিকদের পার্টি, কিন্তু শ্রমিকদের সাথে কখনো কমিউনিস্ট পার্টি একটা কর্মসূচি নেয়নি, যেটা আমি আনঅর্গানাইজ সেক্টরের জন্য নিয়েছি। নামটাও উনি বলেছেন। তার কি বেনিফিট হচ্ছে 2050 সালে 3000 টাকা তারা পেনশন পাবেন। যে ছেলেটির বয়স এখন 29 বছর, প্রতি মাসে 100 টাকা করে জমা দেবেন, আর সে 2050-এ 60 বছর বয়সে তিনি 3000 টাকা পাবেন। ওই 2050-এ 3000 টাকার মূল্য, ভ্যালুয়েশন কত থাকবে বর্তমান জমানা দাঁড়িয়ে আপনি যদি হিসাব করেন? উনি বলেছেন যে কৃষক ভাইদের জন্য আমরা প্রত্যেকটা কৃষক ভাইয়ের জন্য অ্যাকাউন্টে 6000 টাকা দেব। তা আপনি দেখেন মাসে 500 টাকা, একটা কৃষক পরিবারে মিনিমাম ন্যূনতম সংখ্যা যদি 5 জন হয়, পার হেড পরে কত টাকা? 3 টাকা 30 পয়সা পরে। 3 টাকা 30 পয়সা দিয়ে কৃষকের ঋণ মুকুব না করে, কৃষকদের জন্য অন্য কিছু না করে আপনি তাদের নিয়ে ছেলে খেলা করলেন। শ্রমিকদের কাছ থেকে 100 টাকা মানে শ্রমিকদের কাছ থেকে আপনি লুটে নিচ্ছেন। আপনি চিট ফান্ডের কথা বলছেন, চিট ফান্ডের বিরুদ্ধে বলছেন, আর এটা চিট ফান্ডের সবচেয়ে বড় নমুনা। আপনি শ্রমিকদের কাছ থেকে 50 সালে আপনি টাকাটা পাবেন 3000 টাকা, তখন তার ভ্যালুয়েশন কত থাকে? আপনি বলছেন বেকারদের কর্মসংস্থানের প্রশ্ন, আর সংখ্যা যখন স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট যখন দিল 2 থেকে 2.5% যখন উল্লম্ফন দিল, 6.5% গেল, তখন সংখ্যাটা ভুল হয়ে গেল। আর সেই সংখ্যায় যদি আমরা ধরি, গ্রামাঞ্চলে 13 থেকে 17% বেকার যুবক যুবতী বেকার, শহরাঞ্চলে 18 থেকে 27% লোক বেকার যুবক যুবতী, তাদের জন্য এই বাজেট কিছু বলেনি, কোনো ধরনের সংস্থান নেই। আপনি বলেছেন সারা ভারতবর্ষে কাজ নাই, কর্ম নাই, শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, এই যখন চারিদিকে দাবি তুলছে, তখন আপনি সবর্ণদের জন্য, উচ্চবর্ণের জন্য 10% রিজার্ভেশন দিয়ে দিলেন। কি কারণ দিলেন? অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য। সংবিধানে আছে অর্থনৈতিকভাবে না, সামাজিকভাবে পশ্চাৎপদ, অস্পৃশ্য, এই সমস্ত লোকেদের জন্য রিজার্ভেশনটা। অর্থনৈতিকভাবে রিজার্ভেশনের কথা কোথাও না এখানে। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আপনি কনস্টিটিউশনটা চেঞ্জ করে দিচ্ছেন। কি কারণে? কারণ এই যে একটা SC ST রিজার্ভেশন আছে, রিজার্ভেশনের প্রথাটাকে তুলে দেওয়ার জন্য। আর এই যে বেকার যুবক যুবতীরা, তাদের যে কাজ, খাদ্য, স্বাস্থ্যের যে দাবি, সেই দাবিটিকে শেষ করে দেওয়ার, দৃষ্টিটা ঘোরানোর জন্য আপনার এই বিষয়গুলি আনলেন। আর এটি বললেন যে আমি এই সরকারের মাধ্যমে আমি এই ধরনের সরকারের কর্মসূচি, সামাজিক কর্মসূচি নিয়েছি। বিরোধীটা কখনোই নেয়নি, না কংগ্রেস নিয়েছে, না কমিউনিস্টরা নিয়েছে। এটা উনি ওনার বক্তৃতায় বলেছেন। তা আমি সেটাই বলতে চাই, যদি এইগুলি ডেভেলপমেন্টের
কর্মসূচি হয়ে থাকে, আমার চাইতে তো উনি রাজনীতিতে অনেক বেশি প্রাজ্ঞ। উনিই বলুন ত্রিপুরা রাজ্যে কত শতাংশ বেকারের কর্মসংস্থান হয়েছে, ত্রিপুরা রাজ্যে আজকে 11 মাসে কতটা খুন হয়েছে, কতটা ধর্ষণের ঘটনা ঘটেছে, কতটা বিরোধী দলের অফিস আপনার আক্রমণ করেছে, সেগুলির হিসাব তো সরকারের কাছেই আছে। তো উনি বলেছেন ত্রিপুরা রাজ্যে শান্তির পরিবেশ আছে, তো মিথ্যার বেসাতি করা ছাড়া তো আর কিছু না। এটাই যদি উন্নয়ন হয়ে থাকে। এছাড়াও আপনি দেখবেন, আপনি আন্দোলন করতে গেলে আপনার উপরে সেডিশন এই দেশদ্রোহী মামলা লাগিয়ে দিচ্ছে যারা জনজাতির লোক। আজকে তাদের পায়ের কাজ, যারা ক্ষমতায় আছে, আইপিএফটি যারা শরিক আছে, আর এই আইপিএফটিকে তো আমরা দেখেছি যখন ত্রিপুরা রাজ্যে 10 দিন 11 দিনে 12 দিনের রেল রাস্তা রুকো করেছিল ন্যাশনাল হাইওয়ে, তখন ওই দিন যেদিন মানে মানিক সরকারের বাড়ি ঘেরাও করেছিল, সেই দিন এই টক শোতে আমিও ছিলাম, ঠিক না? তখন রাজ্যপালের সাথে কথা বলে তারা আন্দোলনটা প্রত্যাহার করা হয়। যে এই যে দাবিগুলো আজকে দেখবেন 12 দিন পর্যন্ত আপনার কোনো ঘটনা ঘটেনি, প্রশাসন হস্তক্ষেপ করেনি। আর মাদকবাড়িতে কোনো একটা 12 ঘন্টার বন্ধের কারণেই আপনি গুলি চালিয়ে দিলেন 6 জনের উপরে, যখন তারা চলে যাচ্ছিল পেছন থেকে আপনার গুলি করা হলো। দোষীদের আপনি গ্রেপ্তার করলেন না, আপনি বিচার বিভাগ তদন্ত, আপনার ভয় কিসের? আপনি সিবিআই তদন্ত, ও বিরোধী দল যদি হতো, যদি অন্য পার্টি হতো, আপনারা কি সেম দাবি তুলতেন না? ঠিক না? আর যারা ক্ষতিগ্রস্ত হলো, আপনি শুধু বিমানের ভাড়াটা দিলেন যাওয়ার জন্য। আমি নিজে গেছি তো ওই বাড়িতে, তাদের সাথে কথা বলে দেখলাম যে বিমানের ভাড়াটা আপনারা শুধু দিলেন, কেন দিলেন না? বাকি হেল্পগুলো কেন করলেন না? তো এই যে ধরেন আপনার আজকে যদি অপোজিশন হতো তাহলে আপনারা ঝাঁপিয়ে পড়তেন, ঠিক না? আর এখন যখন আপনার শাসনে আছে, আপনি এসে বলে দিলেন যে আমার এই রাজ্য ভালো আছে, ভাই হীরার রাজ্য এখন চলছে। আপনি তো হীরা বলেননি। তাহলে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার ভীষণ ডকুমেন্টের 50% দাবি আমি 10 মাসে পূরণ করে দিয়েছি। কোথায়? আপনি ঘরে ঘরে চাকরি হয়েছে, এখন ওই গরুর দুধ বিক্রির থেকে এখন হয়েছে ডালের মেশিন তৈরি করা, পান থেকে এখন ডালের মেশিনে চলে এসছে, বেকাররা এটা করুক। আর আপনি যে 2000 টাকা করে দেবেন সেটাও আপনার হয়নি। আপনি বলেছেন 4,20,000 আপনার পেনশনার আছে, তাদের তুলে অর্ধেকের আপনি পেনশনটা দিয়ে দিয়েছেন 2000 টাকা করে, সেটাও তো হয়নি। আপনি যা বলেছেন 12টা দাবি 50% তো আপনি ফিল আপ করেই দিয়েছেন, ঠিক না? এই যে মিথ্যার বেসাতি করা, এটাই তো জনগণ কেন বুঝবে না? আজকে এর জন্যই আমি বললাম যে এটা আজকে ত্রিপুরা রাজ্যের যে জনগণ যারা একসময় বামফ্রন্টের শাসনে যারা মনে করেছিল যে আমাদের যে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, যে অধিকারগুলি আমরা ভুলুণ্ঠিত বামফ্রন্টের শাসনে আমরা পাইনি, যেটা এডিসিকে আপলিফট করা দরকার ছিল, লিফট ফরওয়ার্ড করা দরকার ছিল, সেটা তারা করেননি। যে তাদের আর্থসামাজিক অবস্থার বিকাশ তারা আটকে গিয়েছিল, সেটার দাবিতে তারা আন্দোলন করেছিলেন, বিজেপি পক্ষে তারা দাঁড়িয়েছিল। আজকে দেখেন 2জন মিনিস্টারের পর আর কিছু হয়নি, কিচ্ছুই হয়নি। আরে সাধারণ ঘটনা দেখেন না, ট্রাফিক মিনিস্টারের কনভয়ের ঘটনার কারণে অ্যাক্সিডেন্ট হলো, তাদের কিছু একজন সাধারণ কনস্টেবলকে সাসপেন্ড করে দিল, ঠিক না? আজকে সরকারি অনুষ্ঠানে সরকার নির্দেশ দিল খোয়াই এবং সিপাহীজলার, আগরতলার সমস্ত জেলার শিক্ষক কর্মচারীদের মিটিংয়ে হাজির হতে হবে, নির্দেশ দিয়ে দিল। আমার কাছে সেই নির্দেশ লেটারটা আছে, অর্ডারটা আছে, জিরানিয়ার সেটা আছে। তাহলে কি করে হয়টা হয়? আপনি গভর্নমেন্টের প্রোগ্রাম আবার ছাপাই দিচ্ছেন, এডুকেশন মিনিস্টার এটা ছাপাই দিচ্ছেন কেন? আপনার প্রোগ্রাম তাহলে গভর্নমেন্টেরই হোক, আম আদমি আসার কি দরকার আছে? আম আদমি আসার কি দরকার আছে? আপনি সমস্ত জায়গায় মিটিং করে বলছেন যে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে আপনাদের আসতে হবে। প্রাইম মিনিস্টার, ত্রিপুরা চিফ মিনিস্টার এটা মিটিং করে বলছেন, তাহলে এটা পলিটিক্যাল মোবিলাইজেশন। আপনি গভর্নমেন্ট প্রোগ্রামে পলিটিক্যাল মোবিলাইজেশন করছেন তো। কারণ এটা হচ্ছে লোকসভা নির্বাচনের জন্য আপনি দামামা বাজাচ্ছেন, ওটা বলেছেন, এটা বলেছেন ওনারা। উনি প্রাইম মিনিস্টার বলছেন আগামী নির্বাচনে আপনারা এটা দেবেন। উনিও কনক্লুশনে এটাই বলেছেন যে আগে আমরা লোটাস দেবো, পদ্ম তখনই আপনি দিতে পারবেন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আপনি দিতে পারবেন না। আজকে সেই অশনি সংকেতটা এখানে দেখা গেছে। আজকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার, ত্রিপুরা রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারা যায়, তাহলে এটা সম্ভব হবে না। কি বলবেন এই ব্যাপারে? বাবু অনেক কথা বলেছেন, আমি যেটা বলতে চাই সেগুলি সব একডি করে খণ্ডন করার বিষয় নয়, তো যেগুলি না বললেই নয়, না হয় একটা ভুল ধারণা মানুষের মধ্যে থাকতে পারে। উনি বলেছেন বাজেট, আমাদের অন্তর্বর্তী যে বাজেট হয়েছে, বাজেটে কোনো দিশা নেই, উনি বলার চেষ্টা করেছেন। কার্যত কি এটা ঘটনা? এ তো ঘটনা নয়। এই বাজেট আমি শুধু যদি উত্তর পূর্বাঞ্চলের জন্য যদি ধরি, গোটা দেশের জন্য তো বটে, উত্তর পূর্বাঞ্চলের জন্য যদি ধরি, 21% অর্থ বরাদ্দ বৃদ্ধি হয়েছে। 21% বাজেটে কৃষকদের কল্যাণে। স্বামীনাথন কমিটি কোথাও বলেনি যে কৃষকদের ঋণ মুকুব করে দিতে হবে। কৃষকদের আপলিফমেন্ট করার জন্য, উন্নত করার জন্য
ব্যবস্থা গ্রহণ করার কথা স্বামীনাথন কমিশন বলেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কৃষকদেরকে সহায়তা করার জন্য 6,000 টাকা বাৎসরিক 3টা কিস্তিতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ত্রিপুরা রাজ্যে 5 লক্ষ কৃষক পরিবার এতে উপকৃত হবে। তার মানে প্রায় 20 লক্ষ মানুষ। কিন্তু মান্থলি 500 টাকা দিয়ে কি একটা আমি পরিবার আমি চলতে বলছি পারে? চলতে পারবে না। তারা তো এমনিতেই চলছে, কৃষক সমাজ ত্রিপুরা রাজ্যে তো এমনিতেই চলছে। তার মধ্যে এটা একটা সহায়তা। সরকার যে কৃষকদের সাথে আছে, তাদের কল্যাণে তাদের মঙ্গলে চিন্তা ভাবনা করছে, তার প্রতিফলন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ঘটেছে কৃষকদের সহায়তা করার। আরও নানাভাবে সহায়তা করার হাত খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার, খুলে দেবে সরকার। আমরা আমাদের দৃঢ় প্রত্যয় আছে যে এই সরকার কৃষকদের কল্যাণে, প্রকৃত অর্থে কৃষকদের আগামী কয়েক বছরের মধ্যে তাদের আয় যে দ্বিগুণ করা, এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা খুব সহসায় আমাদের দেশে রূপায়িত হবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এটা রূপায়িত করবে, এটা সম্পর্কে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অন্য দিক থেকে আমরা যদি ধরি, সংরক্ষণের কথা বলেছে, এতে তো আরেকটা কথা বলেছেন বেকারদেরকে যে আমি 29 বছর বলি, বিয়েতে 100 টাকা করে দেওয়া হবে, যেটা কয়েক বছর পরে 3,000 টাকা দেওয়া হবে। 3,000 টাকার মূল্য কি তখন সেই রকম থাকবে? 2050 3,000 টাকা 2050-এর বিষয় তো বলেনি। 2050 60 বছর, যে 29 বছর বলেছে যে 60 বছর যাদের বয়স 60 বছর হয়ে যায় তারা 100 টাকা করে দেবে, বয়স 60 বছর হয়ে গেলে পরে পেনশন পাবে। আজকে এটা তো 3,000 টাকা। একটা প্রশ্ন হচ্ছে 3,000 টাকা 2,000 টাকা, এই বিষয়টা আমি এইভাবে দেখছি না। আজকে তো একটা স্বীকৃতি পেল। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা, তাদের জন্য কিছু ছিল না, আজকে তাদেরকে স্বীকার করে নিয়েছে সরকার যে সরকারের দায়িত্ব আছে, দায়িত্ব সরকারের আছে। ফলে সরকার আজকে যে জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা করা হচ্ছে, যে ঘোষণা দেওয়া হয়েছে 3,000, আগামী দিনে টাকার মূল্যায়ন করে সেটা বাড়ার সম্ভাবনা তো আছেই, থাকবেই বাড়ার সম্ভাবনা। ফলে এটাকে আমরা নেতিবাচক দিক থেকে দেখি কেন? সরকারের ইতিবাচক যে দৃষ্টিভঙ্গিটা, এটাকে তো আমাদের আজকে বড় করে দেখা উচিত। এটা শ্রমিক সাধারণকে এটা উপকৃত করবে, কৃষকদের যেমন উপকৃত হবে, শ্রমিক সাধারণ উপকৃত হবে। সংরক্ষণের মধ্য দিয়ে আর্থিকভাবে যে আমাদের দেশে যারা পিছিয়ে আছে মানুষ, যে অংশের মানুষ, তারা উচ্চ বর্ণের হতে পারে, কিন্তু তারা যে সুযোগ সুবিধাটা পেয়েছে, এতে তো সব অংশের মানুষ উপকৃত হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম উপকৃত হবে। আমি মৃন্ময়দার আরেকটা প্রশ্নে আসি, যেটা করেছিল, যে বলছিল যে 50% কাজ কমপ্লিট হয়ে গেছে ভিশন ডকুমেন্টসের। আমি বলি, বিষয়টা তো এইভাবে দেখলে তো হবে না। বিষয়টা হচ্ছে কি, যে এটা তো ঘটনা যে কর্মসূচিগুলি, আমি যদি একটা ত্রিপুরাকে আজকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা যে শুরু যে হয়েছে, আমি সহায়ক মূল্যের কথা আজকে বলা হচ্ছে 17 টাকাটা 50 পয়সাটা কম হয়ে গেছে। 17 টাকা 50 পয়সা যদি কম হয়ে যায়, আগে তো যে 1 মণ ধান, মৃন্ময়বাবু জানবেন, জানাটা হয়তো উনি আজকে সেটা সেভাবে উনি বলতে চাইছেন না বা স্বীকার করছেন না, কৃষকরা কত দাম পেত, ফরিয়াদের কাছে যে বিক্রি করত, এতে কত দাম পেত। আজকে সহায়ক মূল্য এর আগের সরকার তো সেভাবে ভাবেইনি। এই সরকার তো ভেবেছে 17 টাকা 50 এর মাধ্যমে সেখানে চাল, যে টার্গেট আমাদের যে ছিল, এটা মৃন্ময়বাবু তথ্য কোথা থেকে পেয়েছে আমি জানি না, কিন্তু টার্গেট যেটা আমাদের ছিল সেই টার্গেট ফুলফিল হয়েছে, ধান কেনা হয়েছে। ফলে সেই জায়গায় নতুন নতুন সুযোগ সম্প্রসারিত করা হচ্ছে সমস্ত দিক থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা যেমন করা হয়েছে, তেমনি সেখানে পে কমিশন বাস্তবায়িত হয়েছে। সেখানে আজকে আমরা যদি ধরি যে আজকে আমাদের সুনামুরা নৌবন্দর হচ্ছে, এগুলি তো ভিশন ডকুমেন্টের বাইরেও অনেক কর্মসূচি রূপায়িত হচ্ছে,
যেগুলো ভিশন ডকুমেন্টে ছিল না। ঘরে ঘরে চাকরি দেওয়া, ঘরে ঘরে চাকরি দেওয়া, এটা কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে, চাকরি দেওয়া হবে। কিন্তু এটা ভিশন ডকুমেন্টসে লেখা ছিল, ভিশন ডকুমেন্টে এইভাবে লেখা ছিল। হ্যাঁ, প্রথম 1 নম্বরে ছিল এটা, ঘরে ঘরে চাকরি দেওয়া। ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে, চাকরির কথা লেখা হয়নি, সরকারি চাকরির কথা লেখা হয়নি, কারণ এটা কোনো মানুষই এটা বিশ্বাস করবে না। তাইলে তো বিজেপির বিশ্বাসযোগ্যতা নির্বাচনের আগেই শেষ হয়ে যেত এটা যদি দিত, কারণ কোনো মানুষই এটা বিশ্বাস করবে না। বিশ্বের কোথাও কোনো সরকারের পক্ষে সমস্ত দেশের বা রাজ্যের সমস্ত মানুষকে ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়া কারোর পক্ষে এটা সম্ভব হয়নি, আগামী দিনেও হবে না। এটা কারোর পক্ষেই সম্ভব না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, এটাই ছিল আমাদের লক্ষ্য, ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমি। আজকে যেহেতু আমাদের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি লোকসভা নির্বাচন নিয়েও কথা হবে বলা হয়েছিল, কিন্তু আমি একটা ছোট্ট, যেহেতু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কথা বলার এত সময় নেই আমাদের কাছে, কিন্তু দুজনের কাছে একটা ছোট্ট করে প্রশ্ন রাখবো। আমি একটু পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছি, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমি একটু পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছি। আজকে ওখানকার যে পুলিশ কমিশনার, ওনাকে শিলংয়ে তলব করা হয়েছে এবং দেখা যাচ্ছে ওইখানকার 5 IPS অফিসারকে সেন্ট্রাল থেকে ওদেরকে তলব করা হয়েছে এবং বলা হয়েছে ওদের যে মেডেল আছে সেগুলো, সার্ভিস ক্ষেত্রে যে মেডেল পাওয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে যাওয়া হবে। এটা একটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে, এই জিনিসটা কি কেন্দ্র বনাম পশ্চিমবঙ্গ বলবেন? একটা জিনিস। আরেকটা প্রশ্নে আসবো, যেই জায়গাতে সারা মানে রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে একটা বিরোধী আবহাওয়া চলছে, বিরোধীরা বলছে যে 19-এ নরেন্দ্র মোদীকে যেভাবেই হোক হারাতে হবে, সেই জায়গায় আজকে দেশে আমাদের রাজ্যে কংগ্রেসের এই ধরনের কালো পতাকা নিয়ে মিছিল করা, গো ব্যাক নরেন্দ্র মোদীজি বলা, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? এবং 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা, যেই মুহূর্তে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে একটা মুখ করেছে উত্তরপ্রদেশের জন্য, সেই জায়গায় হঠাৎ করে 5 বছরে কিছু না করে হঠাৎ করে সিবিআই সেখানে যাচ্ছে এবং সিবিআই ইডি প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী যিনি রবার্ট ভাদ্রা, ওনাকে এখন ধরা হচ্ছে। হঠাৎ করে ইলেকশনের আগেই কেন? আগে 5 বছরে 4.5 বছরে কেন হয়নি? এই প্রশ্নটা প্রথমে আমি মৃন্ময়দার কাছ থেকে শুনবো, এরপর আমি প্রবীর বাবুর কাছে। প্রথম তো ধরেন ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তো মানে কন্ট্রাডিকশন, স্টেট টু সেন্ট্রাল। ইলেকশনের আগে এই বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে কাজে লাগিয়ে স্টেট গভর্নমেন্টটাকে নাস্তানাবুদ করাটা তাদের একটা কাজ। যদি তারা করাপশনের বিরুদ্ধে হন, তাহলে বিহারে তো সৃজন কেলেঙ্কারি আছে, নীতিশের বিরুদ্ধে আছে, রাফেল কেলেঙ্কারি আছে, সেসব নিয়ে তারা চলছেন না। বা তাদের মধ্যে যারা করাপশনের সাথে সারদার সাথে যুক্ত ছিলেন, তারাই কিন্তু বিজেপিতে সামিল হয়ে গেলেন। মুকুল রায় থেকে শুরু করে সবাই কিন্তু এটাতে সামিল হয়ে গেলেন, এদের ব্যাপারে কোনো চুপচাপ। তো সেদিক থেকে বলছি, এটা হচ্ছে সেন্ট্রাল বা ভার্সেস স্টেট গভর্নমেন্ট, আর অযাচিতভাবেই সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। যারা পুলিশ অফিসার যারা আছেন, যাদের যে স্টেটের উপরে, স্টেটের একটা আপনার স্টেটের উপরে একটা হস্তক্ষেপ, সরাসরি হস্তক্ষেপ, আমরা এই হস্তক্ষেপটার বিরোধিতা করি। শুধু এটা না, মোদী সরকারের বিরুদ্ধে যখনই যেখানেই যেভাবে আওয়াজ উঠেছে, যেটা নিয়ে উত্তর পূর্বাঞ্চলের যে মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা বাতিল করতে হবে, যাদের বিরুদ্ধে এই সিটিজেন চার্জ লাগানো হয়েছে সেই সিটিজেন চার্জটা বাতিল করতে হবে। কারণ এই ধরনের অনৈতিক কাজ, আনকনস্টিটিউশনাল কাজ একমাত্র বিজেপি সরকারই, মোদী সরকারই করতে পারে। ছোট করে শুনবো। আর 2 নম্বর যেটা হচ্ছে যে আপনি যেটা লাস্ট কোনটা বললেন, সেকেন্ড হচ্ছে গিয়ে যেখানে 5 রাজ্যের 5 IPS অফিসারকে সেখানে মঞ্চে থাকার জন্য, ধর্ণা মঞ্চে থাকার জন্য তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট বনাম স্টেট গভর্নমেন্টের কন্ট্রাডিকশনের কারণে এগুলো করে এটা হচ্ছে। আর উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে যদি আপনার এই ধরনের স্টেপসগুলি তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা এনআরসিটা যদি তারা নেয়, তাদের যেটা ইমপ্লিমেন্ট করে, কারণ আসামি উনি বলেছেন যে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এবং এনআরসিটা আমরা ইমপ্লিমেন্ট করেছি, এটা করবই, ঠিক আছে, তার খেসারত তাদেরকে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর যিনি স্বামী রবার্ট ভাদ্রাকে সেখানে হঠাৎ করে ইলেকশনের আগ মুহূর্তে, সেখানে 5 বছর কিছু করা হয়নি, হঠাৎ করে আজকে গতকালকে এবং আজকে ইডি তলব করছে। না, এটা তো ধরেন ইডি তলব করেছে, ব্রিটেনের বাড়িটারি নিয়ে ওনাকে প্রশ্ন করেছে, উনি বলেছেন এই ইলেকশনের মুহূর্তে, যেহেতু প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, দায়িত্ব নিয়েছেন, 5 বছর আগেও কিন্তু দুটোই পার্লামেন্টারি কনস্টিটিউশনের জন্য উনি কাজ করতেন। আর সবসময় কিন্তু রবার্ট ভাদ্রার ক্ষেত্রে তারা করাপশনের 14 থেকে 19 চলে আসছে, 18 গেল এবং 19-এর এতখানি সময় রয়েছে, এতক্ষণ করেনি, হঠাৎ করে যেহেতু ওই সক্রিয়তা, কারণ এই পূর্বাঞ্চলের দায়িত্ব দেওয়া,
পূর্বাঞ্চলটা মুদির এলাকার মধ্যে পড়ে, এটা পড়ে তো তাদের একটা বড় গড় পড়ে। এই গড়টার মধ্যে যখন আপনি কনসেন্ট্রেশন দিচ্ছেন, তো কনসেন্ট্রেশন দিয়ে দেবে, সেই লিডারকে ডিস্টার্ব করাটা তো একটা কাজ। সেই প্রিয়াঙ্কা গান্ধীর ভাবমূর্তিতে একটু আঘাত করাটা। সেই প্রশ্নে আমি প্রবীর তিনটা প্রশ্নই আনসার শুনবো। আমি এগুলি সম্পর্কে যেটা বলবো যে বিজেপি দল সম্পূর্ণ গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক রীতিনীতি এর প্রতি শ্রদ্ধাশীল, এর প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমরা আমাদের দল দেশ পরিচালনা করছে। নরেন্দ্র মোদীজি দেশ পরিচালনা করছে। নরেন্দ্র মোদীজির এ নিয়ে কোনো সংশয় সন্দেহ কোনো মানুষের মধ্যে নেই, আগামী দিনেও থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে, এটা আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই বলে এসেছেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে আমি আমার জীবনপণ লড়াই আমি করব। আমি না খাবো নিজে, না কাউকে খেতে দেব। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। 5 আইপিএস অফিসারকে তলব করা হয়েছে। ফলে সেই জায়গাতে আমি শেষ করি, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অংশই হচ্ছে আজকে পশ্চিমবাংলায় সিবিআই এর তৎপরতা বা ইডি। এগুলি তো ইডি বা সিবিআই এগুলি তো সময় দেখে হয় না, কি ইলেকশন কবে কি, এগুলি সময় দেখে হয় না। তারা তাদেরও অনেক তাদের কাজ থাকে। সে কাজের মধ্যে এটা একটা কাজ, সেই কাজে যখন যেটা মনে সামনে আসে সেটাকেই সেইভাবে এটাকে করে তারা হস্তক্ষেপ করে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আইপিএস অফিসার যেটা এটা কিন্তু প্রবীরবাবু একটা জিনিস কিন্তু আমি আজকে বলছি, এটা কিন্তু অনেক সময় দেখা গেছে যখনই সেটা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বলুন, তখনও দেখা গেছে সিবিআই হঠাৎ তৎপরতা, বিধানসভা নির্বাচন শেষ আবার সেই জিনিসটা মন্দায় চলবে। এটা ভাটার টান পড়েছে মনে হচ্ছে। একটা জিনিস হচ্ছে কি, আমি বলি একটা জিনিস হচ্ছে কি, সিবিআই কিন্তু বরাবরই সিবিআই এর যে সিস্টেমটাই কিন্তু এমন, যখন তৎপরতাটা তুঙ্গে ওঠে তখন সারা দেশের মানুষ উপলব্ধি করতে পারে। আবার সেই তৎপরতাটা নানা কারণে এটা যখন অনেকটা স্তীমিত হয়ে যায়, তখন বেশ কিছুটা এটা চাপা পড়ে যাওয়ার মতো অবস্থায় থাকে। ফলে এটা নতুন করে কিছু না, কোনো পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন বা সামনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এটা হচ্ছে, এটাই না। সিবিআই এর সমস্ত ইনকোয়ারির ক্ষেত্রে দেখা গেছে, এই জিনিসটা দেখা গেছে, এটা কি শুধু পশ্চিমবাংলা কমিশনারের বাড়িতে গিয়ে হানা দিচ্ছে কোনো পলিটিক্যাল মোটিভেশন না, এটা আমি বলি এটা হচ্ছে হঠাৎ করে কিছু না, পলিটিক্যালি ওনাকে অনেকবার নোটিশ দেওয়া হয়েছে, উনি কর্ণপাত করেনি। সে কর্ণপাত না করাতেই সেখানে হস্তক্ষেপ করতে হয়েছিল সেভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই দাঁড়িয়ে আছে। আমাদের এই চলতি গপ্পের যে আলোচনার বিষয় ছিল যে উত্তর পূর্বাঞ্চলের মোদীর সফর এবং লোকসভা নির্বাচন যেহেতু ছিল, তার জন্য আমরা একটু পশ্চিমবঙ্গের এই বিষয়গুলোতে আমরা একটু গিয়েছিলাম। এবং যেখানে হঠাৎ করে ইডি প্রিয়াঙ্কা গান্ধীর যিনি স্বামী রয়েছেন রবার্ট ভাদ্রাকে সেখানে তলব করছে গত 2 দিন ধরে, এবং 5 আইপিএস অফিসার পশ্চিমবঙ্গের যারা রয়েছেন সেই ধর্ণা মঞ্চে ছিল, তাদেরকেও বলা হয়েছে তাদের সার্ভিস কালে যে মেডেলগুলো পেয়েছিল সেগুলো এখন নিয়ে নেবে কেন্দ্র। এবং আজকের এই আলোচনার বিষয়ে আমাদের যে বিষয়গুলো উঠেছিল যে উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে সেখানকার একটা বড় বিষয় থাকে কৃষকদের জন্য কি রকম যে বাজেটে বরাদ্দ করা হয়েছে সেগুলো নিয়েও মৃন্ময়দা অনেক প্রশ্ন করেছেন। সেগুলোর উত্তরও আবার প্রবীরবাবু দিয়েছেন যে বিভিন্নভাবে সহযোগিতা করছে সরকার কৃষকদেরকে। আজকের মতো তক্কযুক্তি গপ্প আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন। শুভরাত্রি।